মানুষ মানুষের জন্য। এই কথাটি আমরা হয়তো বইপত্রে অনেকবার পড়েছি। কিন্তু নিজের ব্যক্তিগত জীবনে কতজন আসলে আমরা মানুষের জন্য কাজ করে যাই? এক দীর্ঘ কর্মমুখর জীবনে পুরোটা সময় বিভিন্ন মানব সেবামূলক কাজ করে যিনি মানুষ মানুষের জন্য কথাটি সার্থক করেছেন এমন একজন ব্যক্তির সাথে আমরা আজ আজকে গল্প করব। আমাদের আজকের অতিথি নাসরিন রহমান, co-founder of হাজার হোপ উইমেন সেন্টার। লেটস ওয়েলকাম আওয়ার গেস্ট নাসরিন রহমান। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপু? ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বারকাতু। ভালো আছি, তুমি ভালো? সবাই হ্যাঁ, ভালো আছে। খুবই ভালো আছি। এবং আজকে আমাদের এই আয়োজনে আপনাকে আমরা আমাদের গেস্ট হিসেবে পেয়েছি, এটা আসলে আমাদের জন্য মানে খুবই আনন্দের একটি বিষয়। এক দীর্ঘ কর্মমুখর জীবন আপনি কাটিয়েছেন, এর পাশাপাশি সবসময় মানুষের জন্য কাজ করে গেছেন। ভলেন্টিয়ার হিসেবে অনেকগুলো প্রজেক্টের সাথে ছিলেন। এই যে মানুষের জন্য কাজ করার অনুপ্রেরণা, এই অনুপ্রেরণার উৎস কি? প্রথমে একটা কথা বলতেছি, আমি খুব হাম্বল যে আমাকে এইভাবে তোমার ডাকছো বলার জন্য। কারণ কি, আমি যা করি আমি করি ফর মাই সেলফ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। পার্ট অফ মাই লাইফ, প্রত্যেক ধর্মতে বলে মানুষকে হেল্প করো, অ্যান্ড সো আমি করি। কিন্তু আমি যে নিয়ে খুব বেশি প্রচার করতে ভালো লাগে না আমার। কারণ কি, আহ এটা তো করা উচিত সবার, আমাদের, তাই না? তো সেই জন্য আসলে আমি খুব হাম্বল যে তুমি আমাকে বলছো, তো আমি এটাকে নিয়ে খুব একটা মানে আমি জাস্ট বলতে চাচ্ছি যে মানুষ অনেক ভাবে তো মানুষের হেল্প করতে পারবে। সেই জন্য আমি তোমার সাথে কথা বলছি যে এটা কিছু না, এটা ভেরি সিম্পল থিং। এটা আমাদের সবার করা উচিত, অ্যান্ড ইট শুড বি এনি প্রবলেম কারোর জন্য। তো ওর জন্য এখানে আমি তোমার সাথে আলাপ করতে আসতে রাজি হলাম। আমরা আসলে আপনার এই দীর্ঘ জার্নিটা হচ্ছে গিয়ে আমাদের অনেককেই হয়তো অনুপ্রাণিত করবে মানুষের জন্য কাজ করার বিষয়ে। আপনি হাজারস আমরা জানি যে হাজারস হোপ উইমেন্স সেন্টার একটি শেল্টার হোম প্রজেক্ট এবং আপনি এর কো-ফাউন্ডার। আমরা কি এই শেল্টারটি সম্পর্কে আপনার কাছ থেকে কিছু জানতে পারি? শিওর শিওর বলতে পারি। এটা না তোমার 90s-এ আমাকে এক মহিলা এসে বললো যে সিস্টার নাসরিন, আমাদের মসজিদে সব মহিলারা মেয়েরা আসছে। তারা হলো মোস্টলি ডোমেস্টিক ভায়োলেন্স আসতেছে, কিন্তু কোথাও যাওয়ার জায়গা নাই। তো তুমি প্লিজ আমাকে হেল্প করো, আমি একটা শেল্টার খুলতে চাই, তুমি আমাকে হেল্প করো। তা আমার তো বাচ্চারা ছোট ছিল, আমি তো খুব বেশি আমি ভাবলাম কিভাবে করব না করব, কিন্তু খুব খারাপ লাগছিল শুনে। তা আমাদের অফিসে একজন ছিল, আহ, এখানকার লোকাল মুসলমান, সে রিভার। সে আমাকে বললো, "সিস্টার নাসরিন, তুমি যদি ইনভলভ হও, তাহলে আমার অ্যাপার্টমেন্ট আছে ডাউনটাউনে, তোমাকে আমি দেবো, তুমি ওখানে রাখতে পারো।" এই শেল্টার হোমের জন্য তো আসলে আপনাদের ফান্ডিং এর প্রয়োজন হয় এবং লোকবলের প্রয়োজন হয়। এটা কিভাবে ম্যানেজ করেছেন আপনারা? টোটালি ভলেন্টিয়ার। এই যে বললাম না যে এই যে আমাদের একজন আমাকে দিল অ্যাপার্টমেন্টটা, খুব সস্তাতে দিল, তাই না? এটা চলে আসতো আল্লাহ তাআলা থেকেই চলে আসছে, তাই না? তারপরে কমিউনিটি মানুষরা এত জেনারেস, ইউনো যখন মানুষের দরকার লাগে তখন কোথা থেকে পয়সা চলে আসে। আমার এরকম সময় ছিল যে আমি ভাবলাম, আল্লাহ, আমার তো গোস্ত বেশি নাই, কি করব? বিশ্বাস করো, আল্লাহ রহমানে আমি এটা ট্রুথ। তারপরে আমি ফোন পাই, সিস্টার নাসরিন, কি ব্যাপার, তুমি গোসল লাগবে না তোমার? তুমি তো ফোন করছো না। আমি মাই গড, তুমি তো ফোন করে দিলা, তুমি আমাকে তুমি কোথায় পিক আপ করবো? মানে প্রত্যেকটা জিনিস আমি ভাবি, জান না, এটা তো কম আছে, আমি কি করব? ও মা, তারপরে আমি খবর পেয়ে যাই কোথা থেকে চলে আসে, ইউনো সো এটা ইউনো হ্যাঁ, এটা আসলেই হচ্ছে আমাদের আপনার ইচ্ছা, যে ইচ্ছা শক্তি মানুষের জন্য কাজ করার, সেই ইচ্ছা শক্তি থেকেই আসলে সবকিছু পসিবল হয়ে যাচ্ছে। এবং এই যে শেল্টার হোমটি, এই শেল্টার হোমে যদি কেউ আশ্রয় নেয়, তার জন্য কি কোনো দীর্ঘমেয়াদী পরিকল্পনা থাকে, নাকি সে কিছু দিনের জন্য শেল্টার নেয় এবং পরবর্তীতে সে আবার তার অবস্থার উন্নতি হয়ে গেলে ফেরত চলে যেতে পারে? এই বিষয়টি আসলে কিভাবে পরিচালিত হচ্ছে? এটা হলো ট্রানজিশনাল হোম। হ্যাঁ, ছিল। আমি এরকম মানুষ নিয়ে আসছি, ভালো। একজন ছিল, একটা এক্সাম্পল দিই, এলডারলি, হ্যাঁ, ও না পার্কে থাকতো ফর ইয়ার্স, তার কোনো জায়গা নাই থাকার, ইউনো তোকে নিয়ে আসলাম শেল্টারে। তো গোসল টোসল কারণে খাওয়া দাওয়া করা ছিল বেশ অনেকদিন। তারপরে দেখলাম শি ইজ রেডি টু গো।
তখন তাকে তাদের হাউজিং গভর্নমেন্ট থেকে হাউজিং পাওয়াতে মুভ করা হয়ে গেল, তাই না? অনেকে আসছে যে কি ডোমেস্টিক ভায়োলেন্স, হ্যাঁ, প্রথম আমরা চেষ্টা করি ডোমেস্টিক ভায়োলেন্সে যে ওদের হাজবেন্ডের ওয়াইফের সাথে বুঝানো যে কেন তোমরা চলে যাবা। উই ট্রাই দ্যাট, মসজিদের সাথে ইমামের সাথে কথা বলি, যদি না হয় তাহলে খালাস, তাহলে তো কিছু করার নাই, তাই না? তখন উই ট্রাই, ডিপেন্ডস অন এভরি এভরি প্রত্যেকটা মানুষের ইন্ডিভিজুয়াল নিড, বুঝছো? কারোর বাচ্চা আছে, কারোর বাচ্চা নাই, কেউ এডুকেটেড নাই। অনেকে বিদেশি আসে যাদের ল্যাঙ্গুয়েজ নাই, তো জানে না, ইংলিশ বলতে পারে না, তাই না? তাদের স্কুলে পাঠানো হলো, ইসল ক্লাস হয় এখানে, কাউন্টি থেকে দেয় তাদের ওখানে, বা সিটিতে, যেখানে আমরা তো সিটিতে ছিলাম শেল্টারটা, তো ওখানে ক্লাস করার জন্য দিলাম। তারপরে যাদের চাকরি নাই, উই ট্রাই টু গেট দেম জব, স্কিল করার জন্য। হাউ টু ম্যানেজ মানি, পয়সা ম্যানেজ করতে যায় না, বিকজ ওদের শিখে নাই, জানতে পারতো না, ওদের ম্যানেজমেন্ট করার জন্য। তো উই হ্যাড ডিফারেন্ট কাইন্ড অফ কোর্সেস এন্ড স্টাফ ওদের জন্য, ফ্যাসিলিটেট করার জন্য। আর বেশি দিন থাকতে পারবে না, ইউ নো হোয়াট আই মিন। ফর এক্সাম্পল, আমার লাস্ট একটা মেয়ে আসছিল, শি ওয়াজ ভেরি ইয়াং, শি ওয়াজ বেসিকলি ট্রাফিং এ চলে আসছিল, শি এসকেপড। তো মেয়েটা আলহামদুলিল্লাহ আমাদের, শি ইজ ভেরি স্মার্ট, খুব ইন্টেলিজেন্ট মেয়েটা। তারপরে ওর কি ইয়ে ছিল যে শি ওয়ান্টস টু বি আ নার্স। সুবহানাল্লাহ, শি বিকেম আ নার্স। আমাদের শেল্টার ছিল, অনেক দিন ওকে রাখা হলো। তারপরে ফের ও চাকরি পেলো, মুভ করে গেল নার্সিং এ। উই সাপোর্টেড হার টু বিকেম আ নার্স। ওয়াও! এটা খুব ইন্সপায়ারিং একটা হ্যাঁ, হ্যাঁ, মানে খুবই ইন্সপায়ারিং একটা স্টোরি। কারণ একজন হ্যাঁ, মানুষের পুরো জীবনের ট্রানজিশন হয়ে যাওয়া সেই এটা সেই আসলে খুব চমৎকার একটা বিষয়। ইয়া। তার মানে তারপরে এখানে শুধুমাত্র আরেকটা আমি তোমাকে ইনসিডেন্ট দিয়ে একটা, মানে জাস্ট জানাবার জন্য, যে আম, এই মেয়েটা ছিল তোমার আম, ইয়ে কি বলে ওটাকে, ফ্যামিলি অনার, তাকে মেরেই ফেলবে, বিকজ শি লেফট হার হাজবেন্ড। হাজবেন্ড জীবন ডোমেস্টিক ভায়োলেন্স, মানে মারধর করতো, রাইট? তো একদিন অ্যাকচুয়ালি ওকে ধরা, ওর ভাই ধরছে, মেরে ফেলবে, তাকে নিয়ে যাবে, কিন্তু সে এসকেপ, শেল্টার ছিল, চেঞ্জ করলো সেটা। মেয়েটা আমাদের সাথে অনেকদিন ছিল, মাশাল্লাহ। তারপর শি গট ম্যারিড, সে চেঞ্জ, পুরা প্রোফাইল চেঞ্জ করে দিয়ে একদম নিকাবি হয়ে গেল, কেউ চিনতে পারে না। বিয়ে হয়েছে মেয়েটা এই 2 3 4 5 বছর আগে। সি গ্রাজুয়েটেড ফ্রম ভালো ইউনিভার্সিটি থেকে, ওয়াও! ইউনো। বাট ইউনো, বেসিকটা আমরা স্ট্রং করে দিলে না, চলে গেলে দিয়ে গুড, বুঝছো? তো there are some good, very good news in most of them, কিন্তু there are some we failed, পারি নাই হেল্প করতে, you know। অনেক চেষ্টা করছি কিন্তু পারলাম না হেল্প করতে, because it has to be from the inside of person. You want to help someone, কিন্তু I must help myself, আমি যদি নিজেকে হেল্প না করি আবার কিছু করতে পারবো না। এটা তার মানে আপনাদের এই শেল্টারটা শুধুমাত্র হাউজিং ব্যবস্থা করে দেয় না, বিভিন্ন ট্রেনিং এর সাথেও অ্যাসোসিয়েট করিয়ে দেয় হ্যাঁ, যাতে হ্যাঁ, মানুষ হ্যাঁ, নিজের পায়ে নিজে দাঁড়াতে পারে। exactly, that's the main purpose, that's the main purpose of this কখনো shelter. কি এমন হয়েছে যে অনেক সময় যারা দীর্ঘ সময় হচ্ছে একটা খুব ভালনারেবল সিচুয়েশনে থাকে, তারা মেন্টালিও অনেক সময় দেখা যাচ্ছে যে ট্রমাটাইজ থাকে, ভায়োলেন্ট থাকে। এই ধরনের কোনো কেস কি কখনো Oh আপনাদেরকে my ফেস gosh, করতে হয়েছে? we had so many cases। একটা ছিল আমাদের, কিন্তু এটা একটা কিন্তু খুব একাডেমি, একটা খুব বিগ প্রবলেম, জানো, যে মেন্টাল প্রবলেমটা, মেন্টাল প্রবলেম হ্যাজ বিকাম বিগ ইস্যু। মানুষ কিন্তু এটা ফেস করতেছে না, আমাদের অনেক আসে এটা। ইনফ্যাক্ট একটা রিসেন্টলি অবশ্য শেল্টারে, এখন শি ইজ দেয়ার বাট শি কান্ট স্টে ইন দ্য শেল্টার বিকজ অনেক প্রবলেম মহিলা, বাট শি ইজ ভেরি স্মার্ট, কিন্তু শি ইজ গট মেন্টাল প্রবলেম, যার জন্য সে কিছু করতে পারতেছে না, ইউনো। তো ওইটা একটা বিগ প্রবলেম হলো। এখন আমাদের এখানে স্টেট এক ছিল একটা মেন্টাল হসপিটাল, তো বন্ধ করে দিল, হসপিটালে পাঠানো হলো। আমাদের এরকম একটা কেস হলো, সে যাবে না, সে বিচার ডোমেস্টিক ভায়োলেন্স, মেয়েটা এত ভালো মেয়েটা ছিল, ইন্টেলিজেন্ট, মাস্টার্স করছে মহিলা, বুঝছো? তারপরে ও ভাইয়ের সাথে, ওদের সাথে আলাপ করলাম। তারপরে লিটারালি পুলিশকে ডেকে আনালাম, আই হ্যাভ টু গো টু দ্য কোর্ট। তারপরে ভাইকে বললাম, ইউ হ্যাভ টু টেক রেসপন্সিবিলিটি অফ ব্রাদার সিস্টার, এটা তো আমরা পারবো না। হসপিটালে যায় 2 দিন থাকে, তারপরে ছেড়ে দেয়। তো তবে মেয়ে যাবে কোথায়? আমরা তো শেল্টার রাখতে পারবো না ওকে এমনি করে। তারপরে কোর্টে যাওয়ার পরে, তারপর ভাই রেসপন্সিবিলিটি নিল। ভাই কাঁদতেছে, ভাই বলে, আমার এই বোনটা সবচেয়ে সুন্দর ছিল, সবচেয়ে মোস্ট ইন্টেলিজেন্ট ছিল, দেখো আমার বোনের কি অবস্থা। তারপরে দে টুক কেয়ার অফ দ্য ফ্যামিলি। ওর আগে পারছিল না, মেয়েটা কোন রকমে
কমিউনিকেট করতে পারতেছিল না। ওইগুলি কেসেস আর খুব টাফ, খুব ডিফিকাল্ট, ইউনো, খুব এবং ডিফিকাল্ট। এইসব ক্ষেত্রে কি কখনো এমন হয় যে সেফটি কনসার্ন ও, ইস্যু? ওটাও তো আছে, কিন্তু তাই জন্য আমাদের শেল্টারটা ছিল, যখন আমার আন্ডারে ছিল তখন এটা ছিল, কেউকে অ্যাড্রেস দিতাম না, তো উই ডিডন্ট গিভ দ্য অ্যাড্রেস টু এনিবডি, ইউ নো, তো দে উড নেভার নো কোথায় আমাদের শেল্টারটা, রাইট? দেওয়া হয়ে গেল তখন ওরা don't take domestic violence, but we had lot of problem, then we never give address দিতাম না, বুঝছো? সো এই শেল্টারটা নিয়ে মানে ভবিষ্যৎ পরিকল্পনাগুলো মানে এটা আরো বড় আকারে আসলে চালু রাখা যায় কিনা, এই ধরনের কোনো প্ল্যানিং কি আছে কিনা? শিওর, ওটা হলো কি, আমি না তারপরে এখন দেখলাম কি, এখন আমি কাম টু পয়েন্ট দ্যাট আমার যে আমার সাথে যে কো ফাউন্ডার ছিল, শি কুইট, শি সেড আমি আর পারবো না, আই এম জাস্ট বার্নড আউট। তো সে চলে যাওয়ার পরে আমি কন্টিনিউ করলাম। এটা দিন রাতের কাজ, হ্যাঁ। তো মিডল অফ দ্য নাইট আই টু গেট কল। ইনফ্যাক্ট একটা একটা কুইক একটা কেস বলি, একটা মেয়ে, সে ফোন করে বলছে আমি কাঁদতেছি, কাম এন্ড হেল্প মি, কাম এন্ড হেল্প মি, আই এম গোইং টু কিল মি। তুমি কোথায়? তো আমাকে অ্যাড্রেস ছিল একদম মানে সিটি একেবারে এমন জায়গা না, খুব ডেঞ্জারাস জায়গা। তো এনিওয়ে আমি গেলাম, আমার মেয়ে বলি না তুমি একলা যাবা না, আমার হাজবেন্ড তখন ছিল না, তো চান ছিল, আমার সাথে গেল। তো যখন গেলাম কোনে দেখলাম কত ছেলেপেলেরা খুব হইচই করছে, আমি বলছি এইগুলো তো গ্যাং হবে। বাড়িতে সামনে গেলাম, দেখি একজন বসে আছে, কাছে গেলাম, সেটা মেয়েটা জলদি করে গাড়িতে ঢুকলো, অ্যান্ড শি সেড টেক মি আওয়ে, জলদি চলো জলদি চলো জলদি চলো। তার স্টোরি ছিল কি, ও থাকতো নিউ জার্সি থেকে, ওখান থেকে বয়ফ্রেন্ড ছিল এক মুসলমান, নিয়ে আসছে। তারপরে হি ওয়াজ কাস্টিডেটেড, সে তো জেলে চলে গেছে। তো ও বলছে তুমি বন্ধুর সাথে থাকো, কিন্তু বন্ধুরা স্টার্টেড অ্যাবিউজিং হার। ও, তখন এই ছেলেটা প্রিজন থেকে কি বলে আমার ফোন নাম্বার দিছে, তুমি ফোন করো, তুমি হেল্প করবে। আমার ফ্যামিলি তো পাগল হয়ে গেছে, তখন জেলখানা তোমার নাম্বার গেল কোথায়, ডেঞ্জারাস ব্যাপার। আমি যখন শোনো, যদি ওরা জানে আই এম সেফ, তাহলে ওরা আমাকে সেভ করবে, তুই চিন্তা কর না, আমি গুড অ্যাট আমি হেল্পফুল, ইউ হ্যাভ নাথিং টু ওয়ারি অ্যাবাউট, একবার চিন্তা করার কিছু নাই, ইউ নো, মানে আমি তো এই মানে এভরি কেস ইজ ডিফারেন্ট। আমি ভাবছি একসময় যে আই শুড রাইট আ বুক অন দ্য কেসেস, কিন্তু এখন তুমি যেটা বললা ফিউচার জন্য, তো এখন আমি করলাম কি যে একনা, একনা তুমি নিশ্চয়ই জানো, একনা হচ্ছে বিগ অর্গানাইজেশন, ওরা একটা শেল্টার খুলবে, তারপরে তুমি শেল্টার খুলবা কেন, তুমি এক কাজ করো, তুমি এটা নাও, হ্যাঁ। তো উই এই বাসাটা আমরা ফান্ড রেজিং করে, তারপরে উই মেড অ্যাবসলিউটলি গাটেড আউট, বাসাটা একদম পুরা খালি ইয়েতে ছিল, স্ট্রাকচার ছিল, উই রিবিল্ড দ্য হোল হাউস। প্রত্যেকটা রুম ইজ নেম আফটার রসুল্লাহ সাল্লামের মেয়েদের নামে, ওনার খাদিজা, আয়সা, মোজেসের মার নামে, রসুল্লাহ সাল্লামের মার নামে। আর নামাজের রুমটা করলাম মারিয়াম, কারণ উনি তো সারা নামাজ পড়তো খালি, তো যেখানে এই রুমটা করলে নামাজ পড়া, ওটা হলো ওনার নামে। এছাড়াও আপনি ইসলামিক সোসাইটি অফ বাল্টিমোরে ভলেন্টিয়ার হিসেবে কাজ করে যাচ্ছেন দীর্ঘ সময় ধরে। আপনার ওই কাজের অভিজ্ঞতাগুলো নিয়ে যদি কিছু বলতেন আমাদেরকে। আসলে এখন আমি সানডে স্কুলের প্রিন্সিপাল, আমি ভলেন্টিয়ার প্রিন্সিপাল ওখানে। তো বেশ অনেকদিন হয়ে গেল কারণ কি বাচ্চাগুলোকে দেখলে খুব মায়া লাগে, আর বাচ্চা ইজ মাই লাইফ, ওরা হলো আমার বাচ্চা বেসিকলি। অ্যান্ড ওদের শেখানো খুব দরকার, না নামাজটা পড়া কিভাবে করতে হবে, তারপরে রসুল্লাহ সাল্লাম কে, প্রফিটসটা কে, কি আমরা শিখতেছি তাদের কাছে, হোয়াটস আর লেসন্স বিন লার্নিং ফ্রম দেম, তাই না? এখন দেখি বাচ্চারা মা বাপকে সকালবেলা ভোরবেলা উঠে, মারা বাপরা এসে বলে তোমার আমার তোমার স্টুডেন্ট আমাকে ভোরবেলা উঠায় দেয়, যে নামাজ পড়ে টাইমে এসে শুচ্ছে কেন, উঠায় দিচ্ছে, ইউনো। সো লট অফ গুড থিংস হ্যাপেন্স উইথ দোজ কিডস, না ওদের দেখলে আমার মনটা ভরে যায়, ইউনো। সো সবাই আমাকে বলে তুমি, আমি যে না আমার এইটা তো আমার আমার বাচ্চারা বড় হয়ে গেছে, সব সব নিজে নিজে ব্যস্ত, দে ইউনো দূরে থাকে। তখন এই সানডে স্কুল হলো আমার লাইফ, ইউনো। তো যেটুকু পারি ওদের নিয়ে আমি ব্যস্ত থাকি, ইউনো। আপনার দীর্ঘ কর্মমুখর জীবনে একটা বড় সময় প্রায় 25 বছর আপনি বাল্টিমোর কাউন্টি কমিশন অন হিউম্যান রিলেশনের কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। কেমন ছিল এই দীর্ঘদিনের কাজের অভিজ্ঞতা? ইট ওয়াজ আ ভেরি গুড, এটা এক্সপিরিয়েন্সটা হলো ভেরি ডিফারেন্ট। কারণ কি আমি কোনো জানতাম না যে কালা সাদা যে ডিসক্রিমিনেশন, রাইট? ওটা আমি ক্যান্ডিডেট ছিলাম, জানতাম, যখন এখানে আসলাম আমার ফার্স্ট জব ছিল হিউম্যান রিলেশন কমিশনে। বাট এনিওয়ে,
এখানে এক্সপিরিয়েন্স হলো কি তোমার ডিসক্রিমিনেশন against race, religion, color and creed, all of those, gender, বুঝছো? তো there was time আমরা করতাম কি, আমি ডিফারেন্ট স্কুলে যেয়ে we used to speak বাচ্চাদের জানার জন্য কি ডিসক্রিমিনেশন কি করতে হবে না করতে হবে। ইট ওয়াজ স্পেশালি অ্যাজ এ মুসলিম উমেন আমার জন্য এটা খুব ভালো ছিল, কারণ কি জন্য ওরা জানে না, লট অফ পিপল ডাজন্ট নো হু ইজ ইসলাম ইজ, বাট ইসলাম ইজ অ্যাবাউট, তাই না? কোনো কনসেপ্টই নেই। এক স্কুলে গেলাম, মেয়েরা মানে ওটাও একটা সিটি স্কুলে, দে ওয়ার সো ইন্ট্রিগড, বলে হ্যাঁ আমি শুনছি তোমার রোজা কি রোজা করো, তোমার কেন রোজা করো, কেমন করে তুমি সারাদিন না খেয়ে থাকো, ইউনো, তোমার 5 বার আমি যদি নামাজ পড়ো, 5 বার নামাজ পড়ো, কিভাবে নামাজ পড়ো, কেমনি হাত, তাহলে তুমি এসব হাবিজাবি করবা না। তুমি যদি ব্যস্ত থাকো নামাজ পড়তে হবে, তাহলে তোমার ড্রাগসের কথা যেতে হবে না, তোমার সব হাবিজাবি সময় নাই, ইউ ডোন্ট হ্যাভ টাইম ফর দোজ টাইম, বাট ইট ওয়াজ ইন্টারেস্টিং খুব। আর কেসেস এক একটা আসে, তো উই ইউজড টু সিট ডাউন, ওটা উই টকড অ্যাবাউট ইট, মোস্টলি ডিরেক্টররা সলভ করে, যেটা হয় না ওটা arbitrarily as a commission indicated. So, and we represented, আমরা রিপ্রেজেন্ট করতাম ডিফারেন্ট অর্গানাইজেশনে, ডিফারেন্ট জায়গায় যে রিপ্রেজেন্ট করতাম। ফর মি, আমার জন্য এটা আমি বেশি করতাম এর জন্য, কারণ কি মুসলমান জানে না, they don't know Muslims are, right? So it was a good way of passing that আমরা who are we, you know, that we are actually Islamic people, you know? So তাই জন্য commission was very nice. People were very different kind of experience. It was totally different. You know, it was general public এর, তাই না? So yeah, it was a good year. আমরা কালকে খুশি দেখা হলো ওদের ডিরেক্টরের সাথে, তো বললো যে রিটায়ার, ওদের এখন নতুন নিয়ম হচ্ছে যে after certain amount of year you have to retire, তাই না? তো বলি কি, but after break you can come back. So you come back again. I was, okay, I think about it. You know, so এটাও মানে এটা আসলে এক ধরনের অ্যাচিভমেন্ট, যখন আপনার প্রিভিয়াস ওয়ার্ক প্লেস এক্সপেক্ট করে যে আপনি আবারও তাদের মাঝে ফিরে যাবেন। এটা হ্যাঁ, আসলে এক ধরনের অ্যাচিভমেন্ট, কোয়ার্কারদের কাছ থেকে এই রেসপেক্টটুকু পাওয়া। সেই হ্যাঁ, I feel good about that. That's true though. Yeah. বললো আমাকে চলে আসো তুমি। আমি বলছি, ঠিক আছে আসবো, চিন্তা করি আমি। Yeah. আপনার এই ভলান্টিয়ার কাজের মানে কাজের বিষয়ে আপনার পরিবার থেকে আপনি কেমন সাপোর্ট পাচ্ছেন? ও না হলে আমি কোনোদিন করতে পারতাম না। I could never do it, right? And they knew it. কারণ আমার বাচ্চারা করে। আমার বড় মতো উনি করে। ও ক্যানাডায় থাকে, এডমিন্টনে থাকে। সে উনি হেল্প করে মানুষকে যেভাবে পারে, she does a lot. আমার মেয়েও উনি হেল্প করে। আমাদের একটা প্রোগ্রাম, এটা আমি 80s এ শুরু করলাম আমার এক ফ্রেন্ডের সাথে। দেখতাম কি মসজিদে ঈদের সময় বাচ্চারা আসে না, বুঝছো? অনেক বাচ্চারা আসে না, কি ব্যাপার বাচ্চারা আসে না কেন ঈদের সময়? তারপরে খবর পেলাম যে ওদের তো নতুন কাপড় নাই, আর সবাই ঈদের নতুন কাপড় পরে, তো দেবুন কাম আসবে না সেরা। তখন আমরা শুরু করলাম নিডি ফ্যামিলি ঈদ গিফট প্রোগ্রাম। কিন্তু অনেক ফ্যামিলি ওরা লজ্জা পায়, নেবে না, embarrassed, you know। তখন আমরা এই টিজে শুরু করলাম যে আমরা গিফট ব্যাগে এসব বাচ্চাদের কাপড়, তারপরে গিফট সার্টিফিকেট, খাবার জন্য এটা ফিতরার পয়সা থেকে মসজিদ থেকে দেয়, ওটা পয়সা দিবার, তো ওটা অনেক হেল্প হতো ওদের জন্য, সো এখন এটা অনেক বড় হয়ে গেছে। এখন তো we have almost 150-60 kids each year we have. তো আমার মেয়ে জয়েন করলো এখন আমার সাথে। ও করে কি, ও টয়স আর বুকস কালেক্ট করে। নিউ, আমরা না কোনো পুরান কাপড় নেবো না, এটা একদম নতুন তাদের ঈদের জন্য, তাই। তো ও করে এটা, ও বন্ধুদের সাথে ইয়ে করে, কি বলে, বই আর টয়স ফর কিডস, ইউনো। ওয়াও! তো 10 বছর আন্ডার 10 আর আন্ডারে আমরা করি এটা খালি। কিন্তু মাশাআল্লাহ লট অফ অনেক বাচ্চা সব ডিফারেন্ট জায়গা থেকে, সব ডিফারেন্ট রেসের আসে। তো ইটস এ গুড ফিলিং, ঈদের দিন অ্যাটলিস্ট ওরা কাপড় পরছে, নতুন কাপড় পরে ঈদের জন্য আসতে পারছে, আর মা বাবারা একটু টাকা পেলো, যে ঈদের জন্য একটু খাবার কিনতে পারলো, তাই না? এই গল্পগুলো শুনলে আসলেই খুব ভালো লাগে যে এইভাবে নিরলস ভাবে নিঃস্বার্থ ভাবে মানুষের জন্য কাজ করে যাওয়া। আমি বিশ্বাস করি এই গল্পগুলো আসলে অনেকজনকে অনুপ্রাণিত করবে, হয়তো খুব বড় আকারে না পারলেও খুব ছোট আকারে ব্যক্তিগত পর্যায়ে হয়তো হ্যাঁ, 2 জন মানুষকে বা 3 জন মানুষকেও যদি ভালো রাখার চেষ্টা করা যায়, একটু I know. খুশি দেওয়া যায়, এটা আসলে খুব হ্যাঁ, ইন্সপায়ারিং একটা স্টোরি। yeah, yeah. And it's not difficult. এটা খুব ডিফিকাল্ট তো না, বুঝছো না? এটা ভেরি সিম্পল থিং। হ্যাঁ, Everything starts with a small thing, that's বড় হয়। Every drops of water makes an ocean, তাই না? শিওর। তো it doesn't have to be যে আমি ম্যাসিভলি করতে হবে, তার কোনো কথা না, তাই না? তুমি যে কথা বললা, ইটস ট্রু,
একটা দুইটা, তারপরে আস্তে দেখবা যে আমার যে নিডি ফ্যামিলি প্রথম ছিল কয়টা হ্যান্ডফুল পিপল ছিল, তাই না? এখন কত বড় হয়ে গেছে প্রত্যেক বছর। এখন তো দুনিয়া তো মানে ডিফিকাল্ট টাইম, হিউম্যান বিং ইজ এ ভেরি ডিফিকাল্ট টাইম, লট অফ পিপল স্পেশালি মিডল ক্লাস ফ্যামিলির জন্য খুব কষ্ট, আর তো লো ইনকাম তো আরো কষ্ট, হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই। তাই না? ওদের রিচ, তারপরে না মানুষের they have money to give, মানুষের অত এনজয় করে, আর আমি ওদের বলি কি শুনো, তুমি নিজে কাপড় কিনবা না, বাচ্চাদের নিয়ে যাবার দোকানে, লেট দেম চুজ ইট। আর আমি চেষ্টা করি যে বাচ্চা, তোমার বয়স কি, বাচ্চা তুমি নিবা কোন বয়সে, ওইভাবে দিই। তাহলে হয় কি, ওই বাচ্চা বয়সে থাকলে না ওরা চুজ করে, বুঝছো? তাহলে হয় কি, ইটস বেটার ফর দ্য প্যারেন্টস এন্ড ইটস বেটার ফর দ্য কিডস, বাচ্চারা শিখতেছে, এন্ড দে ফাইন্ড হ্যাঁ, জয়, ওদেরও খুশি লাগে যে আমি একটা বাচ্চাকে একটা গিফট দিচ্ছি, আর ভালো গিফট ভালো দেবে, দেওয়ার। বুঝছো? আর ছোটবেলা ভালো থেকে দেবে। শিখি। মা বাপরা মাঝে মাঝে একটু স্টিঞ্জি হতে চায়, কিন্তু বাচ্চারা দিতে চায় না। নো 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 নো, গেট মি দিস ওয়ান, গেট দিস ওয়ান, এটা বেশি ভালো লাগবে ওদের জন্য, তো সেই জন্য ইট ওয়ার্কস আউট সবার জন্য, আমার না পরে না মানুষ বলে তুমি আমাকে দিলা না বাচ্চা, তুমি আমাকে, আমি বলি, তুমি এত লেট করলে কেমনে হবে, তুমি তো আমাকে আগে ফোন করবা। তো অনেক সময় অনেক পায় না, করতে পারি না, because অত জলদি চলে যায় বাচ্চাগুলি, সবাই স্পন্সর করে দেয়। তো পিপল আর দে, ওরা অনেক লোক আছে দিবার জন্য, দোজ অলসো ভলেন্টিয়ার, তারাও হেল্প করতেছে, আমি একলা করছি না, ওরা না করলে তো আমি করতে পারতাম না, ঠিক না? তো ওটা তো ওদের ভলেন্টিয়ারিজম, ওটা ওটা একটা বিগ হেল্প, রাইট? সো ইটস এ কোঅপারেশন, এটা হলো সবার মিলে করা কাজটা, তাই না? এই হাজার হোক তো কোনোদিন হতো না, এই মানুষের সাপোর্ট না করতো, ঠিক না? এত সুন্দর একটা বাসা জীবনে হতো না, if মানুষ, প্রত্যেকটা রুম was sponsored by some person or group of person, বুঝছো? তারপর দেখো এক এক এটা এই কয়টা রুম আছে, তোমরা কে কি স্পন্সর করবে করো, ব্যাস সবাই বললো যে একজন মারা গেল, ওরা ফ্রেন্ডরা মিলে স্পন্সর করলো ওই মেয়েটার নামে, ওয়াও! খুবই, খুব বুঝছো? চমৎকার, খুবই হ্যাঁ, চমৎকার। চিন্তা করো, আমার মনটা একদম একসময় আমি, আই ক্যান ইভেন এক্সপ্রেস ইট, যে মানুষের কত ভালো মানুষ আছে দুনিয়াতে, সো মেনি গুড পিপল, ইউনো আমরা ভুলি যে না, বি পয়েন্টের খারাপ মানসিকতা, না খারাপ মানুষ তো, দোয়া করো ওদের জন্য যে আল্লাহ হ্যাঁ হ্যাঁ দেওয়ার যে ভালো চলে আসে, কিন্তু সো মেনি গুড পিপল, সো মেনি গিভিং পিপল, সময় নাই, পারে না, জানি না কোথায় দিতে পারবে, এটা একটা অপরচুনিটি, সবার, আমাদের সবার জন্য অপরচুনিটি, তাই না? তো উম আর কথা বলে শেষ হবে না। হ্যাঁ, আমরাও আসলে আমাদের আজকের আড্ডার একদমই শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা খুবই লাকি যে এই চমৎকার গল্পগুলো আমরা আসলে আপনার কাছ থেকে আজকে শুনতে পারলাম। কিছু চমৎকার অভিজ্ঞতা আপনি আজকে আমাদের সাথে শেয়ার করলেন। আপনার ভবিষ্যৎ জীবনের জন্য শুভকামনা। এভাবেই মানুষের মধ্যে আলো জ্বালিয়ে যাবেন এবং আপনাকে দেখে আসলে এই যে বলছেন যে অনেকেই হেল্প করছে, আপনার সাথে আছে। এই যে এত বড় সংখ্যক মানুষজনকে অনুপ্রেরণা দেওয়া, সামনে থেকে লিড দেওয়া, আপনার এই কর্মমুখর জীবন আরো প্রসারিত হোক, এই শুভকামনায় আজকের মতো এখানেই শেষ করছি। আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ আমার এখানে আসার জন্য। আই হোপ আমি কিছু মানুষকে এনকারেজ করতে পারলাম। আর দে ক্যান কন্টিনিউ, আমরা তো টাইমে আসছি, আমরা সিট ব্যাক অন ইয়াং পিপল। ইনশাল্লাহ, 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 ভালো থ্যাংক ইউ। থাকবেন, সুস্থ থাকবেন। আগামীর জন্য শুভকামনা। তোমার জন্য একই দোয়া করলাম আরো বেশি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। ওয়ালাইকুম আসসালাম।